এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তার ভয়াবহ সময় পার করছে এবং এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরির পেছনে যেমন সরকারের ব্যর্থতা আছে, সেই সাথে রয়েছে বিভিন্ন মহলের ষড়যন্ত্র। প্রশ্ন হচ্ছে, এই বাজে পরিস্থিতি তৈরির পেছনে রাজনৈতিক দল হিসেবে বিএনপির কোনো যোগসূত্রতা কি আছে? যেহেতু দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের রাজনৈতিক দলগুলোর ভূমিকা অনেক, তো সেই জায়গা থেকে আজকে দেখবো যে বিএনপির দ্রুত নির্বাচন দাবির সাথে বর্তমান সময়ের বাজে পরিস্থিতির কোনো লিঙ্ক আছে কিনা। দেখেন, বিপ্লব পরবর্তী সময়টা খুবই নৈরাজ্যকর হয়, কিন্তু বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের পর এতটা নৈরাজ্যকর অবস্থা ফেস করবে এইটা হয়তো অনেকের ভাবনাতেও ছিল না। আনপ্রফেশনাল সরকার দীর্ঘদিনের একটা দুর্নীতিগ্রস্ত প্রশাসনকে সামলাতে গিয়ে হিমশিম খাবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই পরিস্থিতিকে আরো কয়েক ধাপ খারাপ করে দিচ্ছে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো। দেখেন, বর্তমান সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হচ্ছে, এইটা আমি মেনে নিলাম। তবে এইখানে আপনাদেরকে কয়েকটা বিষয় একটু বিবেচনা করতে বলবো। প্রথমত, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু শুধুই সরকারের উপর নির্ভর করে না, বিশাল একটা ফোর্স এখানে কাজ করে। ফোর্স যদি আপনার কথা না শুনে, আপনি কঠোর হয়েও সেখানে খুব একটা লাভ নাই। মনে করেন আপনি একটা স্কুলে ক্লাস করাতে গেছেন, কিন্তু ক্লাসের 200 শিক্ষার্থীর কেউই আপনাকে মানছে না, কেউই আপনাকে ভয় পাচ্ছে না। সেক্ষেত্রে আপনি কঠোর হয়ে বা কি করতে পারবেন? সেই 200 শিক্ষার্থীকে একটা সময় নিয়ে লাইন আনতে হবে, তাদেরকে নিয়ম মানতে অভ্যস্ত করতে হবে। সো একই কথা দেশের ক্ষেত্রে একটু দেখেন, বিশাল ফোর্স নিজেরাও জানে যে এই সরকার অল্প কিছুদিনের জন্য এসেছে, এদের কথা না শুনলে আহামরি তেমন কিছুই হবে না। কারণ বিগত সময়ে এই বাহিনীকে কিন্তু রাজনীতিকরণ করা হয়েছে। একটা লম্বা সময় এলাকার নেতা এবং ফোর্স প্রধান মিলে একসাথে দুর্নীতি করেছে, রাজনৈতিক অপকর্মের ফায়দা নিয়েছে। তারা তাদের সব অপকর্ম থেকে মানুষের দৃষ্টি সরাতে বিভিন্ন সময় তারা হই হুল্লোড় করে আইন শৃঙ্খলায় কাজ করত, রাজনৈতিক নেতার ছত্রছায়ায় নানান অভিযানেও যাইত। তাই এখনো এই বিশাল বাহিনী রাজনৈতিক নেতাদেরকে মেনে চলতে চায়। কিন্তু বর্তমান সরকার তো রাজনৈতিক সরকার না, তাই বর্তমান সরকার বারবার কঠোর হওয়ার চেষ্টা করেও সব ঠিক করতে পারছে না। তো এবার একটা সিনারিও একটু চিন্তা করেন। মনে করেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার কথা শুনে একজন পুলিশ অফিসার তার ফোর্স নিয়ে একটা দুর্ধর্ষ ডাকাত দলকে ধরতে গেল। সেখানে গিয়ে সে দেখলো যে ওই ডাকাত দলের উপর স্থানীয় রাজনৈতিক নেতার হাত আছে, যেই নেতা কিছুদিন পর হয়তোবা দেশের ক্ষমতাতেও চলে আসতে পারে। এখন সেই পুলিশ অফিসার সেখানে কি করবে? স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ নিয়ে সেই ডাকাত দলকে নির্মূল করতে গিয়ে রাজনৈতিক নেতার রোষানলে পড়বে, নাকি নিজেই নিষ্ক্রিয় হয়ে যাবে? এই মুহূর্তে বাংলাদেশে নিজে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার মতো ঘটনায় কিন্তু নিয়মিত ঘটতেছে। আর এই জন্যই রাজনৈতিক নেতারা যদি না চায়, তবে বাংলাদেশের মতো দেশে আইন শৃঙ্খলা রক্ষায় সরকারি বাহিনী তেমন কিছুই করতে পারবে না। কারণ অপরাধীদের একটা নেচার হচ্ছে, তারা সবসময় কোনো না কোনো রাজনৈতিক শক্তির ছায়াতলে থাকতে চায়, এবং যেসব অপরাধী চক্র আছে তারাও কিন্তু কোনো না কোনোভাবে রাজনৈতিক নেতাদের আশ্রয়ে থেকেই কাজ করে। তাদের কোনো নির্দিষ্ট দল নাই, যখন যারা ক্ষমতায় থাকে তখন তাদের ছায়াতলেই তারা চলে যায়। শুনতে খারাপ লাগলেও আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গের আয়ের একটা বড় অংশ এইসব অপরাধী চক্রের দেওয়া চাঁদা এবং অপরাধ থেকে প্রাপ্ত অর্থের একটা পার্সেন্টেজ। এবং ক্ষমতায় থাকা অবস্থায় রাজনৈতিক দলগুলো কিন্তু ওই অপরাধী চক্রের মাধ্যমে তাদের স্বার্থ হাসিল করে নেয়। যেসব কাজ নিজেরা করতে পারে না, সেসব ওই অপরাধী চক্রের মাধ্যমে করিয়ে নেয়। তাদের অপরাধকেও তারা মনিটরিং করে। কিন্তু এখন যেহেতু কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই, তাই সেই অপরাধী চক্র কিন্তু অভিভাবকহীন হয়ে পড়েছে এবং নিয়ন্ত্রণহীনভাবে তারা বেপরোয়াও হয়ে পড়েছে। আবার যারা দল পাল্টাইছে তারাও কিন্তু দলের স্বার্থে সরকারকে অস্থিতিশীল করতে কাজ করছে। তো এখন একটা প্রশ্ন আসবে যে রাজনৈতিক দলগুলো কি তাহলে কোনোভাবে চাচ্ছে যে এই সরকার অস্থিতিশীল হয়ে পড়ুক? আমার মনে হয় চাচ্ছে, এবং চাচ্ছে বলেই তো দেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হেল্প করছে না। কথা হচ্ছে, এমনটা কেন করা হচ্ছে? প্রথমত আওয়ামী লীগ তো চেষ্টা চালাচ্ছেই যে কিভাবে দেশকে আরো বেশি অস্থিতিশীল করা যায়, কারণ তাদের তো আসলে দেশপ্রেম নয়, তাদের আছে ক্ষমতা প্রেম। সো ক্ষমতা ছাড়া হয়ে তারা পাগল হয়ে গেছে। কিভাবে মানুষের মধ্যে আরো বিতৃষ্ণা তৈরি করা যায় এইটা নিয়ে তারা কাজ করছে। তাদের গত 16 বছরে দুর্নীতি করে জমানো টাকার একটা ভালো অংশ তারা এই পথে ব্যয়ও করছে। সরকার অভিযান চালিয়ে এই লাইনে বিভিন্ন মানুষজনকে গ্রেফতার করার চেষ্টা করছে, অনেকে দৌড়ের উপরও রাখার ট্রাই করছে। এবং দ্বিতীয়ত বিএনপি, এখন আপনি বলতে পারেন তারা তো আন্দোলনে ছিল, তাদের তো উচিত যে সরকারকে সর্বাত্মক সহায়তা করা, কিন্তু তারা কেন হেল্প করছে না? কারণ তারা শুরুতে যেমনটা ভেবেছিল যে নিশ্চিতভাবেই তারা ক্ষমতায় যাবে, এখন সেই ভাবনার জায়গায় সন্দেহ তৈরি হয়েছে। তারা তাদের ক্ষমতার পথে
প্রধান বাধা মনে করছে এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। তাই এই সরকার অস্থিতিশীল এবং ব্যর্থ প্রমাণ হওয়া তাদের পক্ষে ভালো। এবং এই রকম সংকটের মধ্যে যাতে এই সরকার দ্রুত একটা জাতীয় নির্বাচন আয়োজন করে, সেইটাই কিন্তু বিএনপির চাওয়া। তো আমার এই কথাগুলো একদম অবাস্তব মনে হইতে পারে, তবে কিছু বিষয় একটু মিলিয়ে নেন, তাহলে আপনিও এইভাবে ভাবতে বাধ্য হবেন। প্রথমত, আওয়ামী লীগ সরকারের পতনের পর বাজারঘাট, বাস স্ট্যান্ড ইত্যাদি সকল জায়গার নিয়ন্ত্রণ কারা নিয়েছে? উত্তর হচ্ছে বিএনপি। বিভিন্ন জায়গায় বাজার দখলকে কেন্দ্র করে কিন্তু নিজেদের মধ্যে একাধিক ঝামেলাও বেঁধে গেছে, ইতিমধ্যে আমরা পত্রপত্রিকা সেগুলো দেখেছি। দ্বিতীয়ত, সরকারের প্রশাসন, ঠিকাদারি এইসব জায়গাও এখন কাদের নিয়ন্ত্রণে? উত্তর হচ্ছে বিএনপি। গ্রামে গ্রামে এবং এলাকায় এলাকায় কিন্তু প্রভাবশালী এবং দাপুটে অবস্থায় এই বিএনপি আছে। তাহলে ওই যে আগেই বলেছিলাম যে অপরাধী চক্র সবসময় রাজনৈতিক ব্যাকআপে থাকতে চায়, আর এই মুহূর্তে সেই ব্যাকআপ দেওয়ার মতো অ্যাবিলিটি কাদের আছে? উত্তর হচ্ছে বিএনপির আছে। সো বিএনপি চাইলেই এই পরিস্থিতিতে সরকারকে পূর্ণ সহায়তা করতে পারে, কিন্তু বিএনপির কেউ কেউ সেটা করতে চেয়েও করতে পারছে না, কারণ দল হিসেবে বিএনপির মধ্যেই সেই শৃঙ্খলা নাই। দিন যতই যাচ্ছে সেই শৃঙ্খলা আরো কমতে শুরু করেছে। আর এমন সময় তাদের সামনে প্রধান শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে ছাত্রদের ঘোষণায় আসতে যাওয়া নতুন রাজনৈতিক দল। যেহেতু এই নতুন দল বর্তমান সরকার সংশ্লিষ্ট, তাই এই সরকার যদি লম্বা সময় থাকতে পারে, যদি দেশকে শান্ত করে ফেলতে পারে, তবে নতুন দলের উপর কিন্তু মানুষের ভরসা আগে থেকেই বেড়ে যাবে। সেই ভরসা বাড়তে দেওয়া যাবে না। আর এজন্যই নতুন দলের আলোচনা যখন থেকে প্রবল হয়েছে, তখন থেকে কিন্তু আইন শৃঙ্খলা আরো বেশি খারাপ হতে শুরু করেছে। দেখেন, আমি কিন্তু বলছি না যে বিএনপি নিজে প্ল্যান করে দেশকে অশান্ত করছে। আমি এইটা মনে করি যে রাজনৈতিক শক্তি হিসেবে পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষমতা বিএনপির ছিল, বিএনপি সেটা করছে না। মানে স্থিতিশীল অবস্থা তৈরিতে বিএনপি সরকারকে হেল্প করছে না। আর অন্যান্য দল তো আছেই যারা খারাপ অবস্থা তৈরি করছে। কারণটা কি জানেন? বর্তমান সরকার যদি ভালো করে ফেলে এবং নতুন দল যদি সেই ক্রেডিট পেয়ে যায়, তবে সেইটা বিএনপির ক্ষমতায় যাওয়ার পথে বাধা হয়ে উঠতে পারে। এবং বিএনপি যে তার ক্ষমতায় যাওয়া নিয়ে চিন্তায় পড়ে গেছে এবং যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চায়, সেইটা বুঝবেন তার জাতীয় নির্বাচন কেন্দ্রিক জেদি আচরণের ব্যাপারটা থেকে। বিএনপির জনপ্রিয় তরুণ নেতা ইশরাক তিনি ঘোষণা দিলেন যে জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই তিনি স্থানীয় নির্বাচন মানবেন না। প্রয়োজনে তিনি নিজের জীবন দিয়ে দিবেন, তবুও তিনি স্থানীয় নির্বাচন আগে হতে দিবেন না। দাবিটা কিন্তু একদম অযৌক্তিক। নতুন সরকার জাতীয় নির্বাচনের মতো এত বড় প্রজেক্ট হাতে নেওয়ার আগে ছোট ছোট কিছু স্থানীয় নির্বাচন কিন্তু আয়োজন করে মাঠ পরীক্ষা করে নেওয়া দরকার। সেইটা বরং আরো জাতীয় নির্বাচনকে সুষ্ঠু করতে ভূমিকা রাখবে, কিন্তু বিএনপি এইভাবে চাচ্ছে না। এবং দল হিসেবে কিন্তু বিএনপির উপর মহলের সবার বক্তব্য একই রকম। তারা আগে জাতীয় নির্বাচন চায়, তারপর নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় নির্বাচন চায়। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের যে ছাত্র সংসদ নির্বাচন, সেইটাও তারা জাতীয় নির্বাচনের আগে করতে নারাজ। এবং এই নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম বন্ধের জন্য তারা তাদের চেষ্টা অব্যাহত রেখেছে। অথচ স্থানীয় নির্বাচনগুলো যদি হয়ে যায়, তাহলে এলাকা ভিত্তিক একটা রাজনৈতিক ক্ষমতা চলে আসতো এবং সেইটা স্থানীয় অপরাধী চক্রের বিপক্ষে কাজ করার সুযোগ পাইত। এবং অপরাধীরাও তখন রাজনৈতিক ছত্রছায়ায় চলে আসতো এবং তখন তাদের বর্তমান সময়ের যে একটা বেপরোয়া ভাব, এইটা অ্যাটলিস্ট কমে যাইতো। কিন্তু সেটা করতে দেওয়া হচ্ছে না। প্রশ্ন হচ্ছে বিএনপি এমন কেন করছে? উত্তর ওই যে আগেরটাই, যে ক্ষমতা হারানোর ভয়। বিএনপির নেতারা জানে যে তাদের নিজেদের মধ্যে চেইন অফ কমান্ড নাই, শৃঙ্খলা নাই। দিন যতই যাচ্ছে মানুষের মধ্যে বিএনপি নিয়ে নেতিবাচকতা ছড়াচ্ছে। দলের এমন বাজে পরিস্থিতিতে শীর্ষ নেতা তারেক রহমানও কিন্তু দেশে আসতে সাহসী পাচ্ছেন না। কারণ দেশে এসে যদি তিনি দেখেন যে নেতাকর্মীরা তার কথাই শুনছে না, তাহলে দলের উপর মানুষের যেইটুকু আস্থা এখন পর্যন্ত টিকে ছিল, সেটাও কিন্তু আর থাকবে না। এবং এখন যদি নির্বাচন হয়, তবে ব্যাপক বিশৃঙ্খলারও একটা বড় সম্ভাবনা আছে। এলাকা ভিত্তিক বিএনপির বিভিন্ন গ্রুপের মধ্যে ঝামেলা বাঁধতে পারে। ইতিমধ্যেই কিন্তু এলাকায় এলাকায় বিএনপির একাধিক গ্রুপিং হয়ে গেছে, এদের মধ্যে মনোনয়ন নিয়ে ঝামেলা বাঁধবে ইত্যাদি। সেই জায়গা থেকে যদি স্থানীয় সরকার নির্বাচন এখন হয়, তবে স্থানীয় বিএনপির ভেতরে অন্তকুন্তলটা অনেক বেশি বেড়ে যাবে। নিজেরা নিজেদের বিপক্ষে নির্বাচনে দাঁড়াবে, যেইটা পরবর্তীতে জাতীয় নির্বাচনে বিএনপিকে খুব বাজেভাবে প্রভাবিত করবে। আবার এই অন্তকুন্তল এবং নির্বাচনী বিশৃঙ্খলার জন্য সাধারণ জনগণও বিএনপির উপর থেকে আস্থা সরিয়ে নেবে। তখন জাতীয় নির্বাচনে নতুন দলের জয়ের সম্ভাবনা তৈরি হবে। এই জায়গা থেকে ক্ষমতা হারানোর ভয় বিএনপিকে ব্যাপক সংকটের মধ্যে ফেলে দিয়েছে। এমন অবস্থায় দুইটা কাজ তাদের ক্ষমতার পথকে সহজ করতে পারে। এক, অন্তর্বর্তী সরকার যদি দ্রুত একটা জাতীয় নির্বাচন আয়োজন করে, তবে যে কোনো মূল্যে বিএনপি সেখানে জয়লাভ করতে চাইবে এবং সেখানে তারা জয়লাভ করবে। দ্বিতীয়ত, নতুন যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে, এইটাকে মাঠ গোছানোর মতো সময় দেয়া যাবে না। এইটাকে আগে থেকেই
কলুষিত করে ফেলতে হবে। এখন এই দুইটা কাজ একটা উপায়ে করা পসিবল, সেটা হচ্ছে এই সরকারকে ব্যর্থ প্রমাণ করা, জনগণের পক্ষ থেকে এই সরকারকে চাপ প্রয়োগ করা। যদি এই সরকার ব্যর্থ হয় তবে এই সরকারের ছত্রছায়া থাকা নতুন দল শুরু থেকেই প্রশ্নবিদ্ধ হবে, এবং জনগণ যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানান ইস্যুতে সরকারকে ব্যাপকভাবে চাপ প্রয়োগ করে তবে চাপে পড়ে এই সরকার ব্যর্থতার দিকে যাবে এবং দ্রুত নির্বাচন দেওয়ার চেষ্টা করবে। তাই দেশে কি কি ঘটনা ঘটলে জনগণ সরকারকে চাপ দিবে সেই ঘটনা ঘটানোর চেষ্টাও বিএনপির পক্ষ থেকে করা হতে পারে। এখন কথা হচ্ছে, ক্ষমতার জন্য একটা রাজনৈতিক দল যদি এমন ঘটনা ঘটায় এইটা কি একটু বেশি খারাপ? হ্যাঁ, বেশি খারাপ, এবং এটাই স্বাভাবিক। ক্ষমতার জন্য বাংলাদেশের মতো দেশের রাজনৈতিক দলগুলো এমনটা আগে থেকেই কিন্তু করে আসছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর এমন চরিত্রকে সাইজ করতে হয় সরকারে বসে, আর সেই সরকারের দায়িত্বে যিনি আছেন তিনি এসব করতে পারছেন না। স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত এমন কিছুই করতে পারেননি যেটা দেখে সকল পুলিশ সোজা হয়ে যাবে, সকলে অ্যাকশনে চলে যাবে, এমন কিছুও করতে পারেননি যেটা দেখে পুলিশরা কাজ করতে আগ্রহ বোধ করবে, এমন কিছু করতে পারেননি যেটার ফলে অপরাধীরা যতই রাজনৈতিক ছত্রছায়ায় থাকুক বাট প্রশাসনকে ভয় পাবে। যেহেতু সব কিছুই করতে পারেননি, তাই এখন উচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এমন কাউকে বসানো যার সেই হ্যাডমটা আছে, যিনি সেই ভয়টা তৈরি করতে পারেন। যাই হোক, অনেক কিছু বলার চেষ্টা করেছি, কে কতটুকু বুঝলেন একটু কমেন্টে জানায়েন।